রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ উখিয়ায় প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। কক্সবাজার বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিবকে নেওয়া হবে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে। এদিন বিকেল 4টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে উখিয়ার আশ্রয় শিবিরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সকালে এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। এক্স বার্তায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার রওনা হন। কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন ডক্টর ইউনূস। আইনশৃঙ্খলা বাহিনীর ধীর গতি ও ঢিলেঢালা আচরণের কারণে দুষ্কৃতিকারীরা উস্কানি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারলেও অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমতে থাকবে। রিজভী বলেছেন, বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের বিচারহীনতার সংস্কৃতি রেশ এখনো চলছে। ফ্যাসিবাদী সরকারের ধারাবাহিকতায় এখনো খুন ধর্ষণের ঘটনা ঘটছে। গোটা দেশকে নিজের হাতের মুঠোয় নিতে শেখ হাসিনা কোনো আইনের শাসন, ন্যায় বিচার কোনো কিছুর তোয়াক্কা করেননি। এক ভয়ঙ্কর একদলীয় দুঃশাসনের মধ্যে দিয়ে এক দানবীয় দুঃশাসন তৈরি করেছিলেন শেখ হাসিনা। প্রিয় বন্ধুগণ, সেই রেস ধরেই চলেছে এখনো নারী শিশু নির্যাতনকারীরা যেন ওতপ্রোতে বসে আছে। সেই রেসটা এখনো সম্পূর্ণ কাটিয়ে ওঠা যায়নি পরিবর্তিত পরিস্থিতিতে। ভারত বড় দেশ হলেও মন ছোট বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যেখানেই পালিয়ে থাকুক, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফেরত আনা হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শেখ হাসিনা হিন্দুস্তানে থেকে বিশ্বের দরবারে ডক্টর ইউনূসকে বিব্রত করার জন্য চেষ্টা করছে। কোন লোককে ঘুষ দিতে না হয়, একটাই পাবেন, সেই পাওয়ার ব্যবস্থা করার জন্যই মুক্ত খোকনেরা রক্ত দিয়ে বাংলাদেশে ইউনূস সরকারকে প্রতিষ্ঠা করেছে। ইউনূস সরকার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আমরা আজকে গিয়েছেন। এই জাতিসংঘের মহাসচিবকে বলে দিবেন, শেখ হাসিনা এই রোহিঙ্গাকে নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। টাকা ঠিক মন খুলে আজকে মহাসচিব মহাকে বলে দিবেন, তারেক রহমান খালেদা জিয়ার হারাবার কিছু নাই, আমার তো কিছুই নাই, সব পেয়েছি কার থেকে? জিয়ার ধানের শীষের আদর্শ থেকে। পরপর 5 বার এমপি হয়ে আল্লাহর কাছে একটি ওয়াদা করেছি, শেষ তক পর্যন্ত বাংলাদেশে গরিবের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান, দুদক সহ বিচার বিভাগ সহ সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুক্ত খোকনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যেই সরকার আসবে, সেই সরকার যদি আবার হাসিনার মতো এই দেশে ফ্যাসিস্ট কায়েম করে, কখন কালো মেনে নিবে না, আবার রাজপথে লড়াই করবে। এবার মাই টিভি বিশেষ। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ ও দূরত্ব থাকলেও পবিত্র রমজান মাসে ইফতারকে কেন্দ্র করে বসেছেন একসাথে। একে অপরের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে চলছে আলোচনা এবং মত বিনিময়ও। সৌহার্দ্যপূর্ণ ইফতার বৈঠকগুলোর মধ্য দিয়ে গণতন্ত্র ও বহু মত পথের রাজনৈতিক স্বাধীনতার পথ আরও বিকশিত হবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে মাঠে থাকলেও শেখ হাসিনা সরকারের পতনের পর নানা বিষয় নিয়ে মতপার্থক্য ও দূরত্ব দেখা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের মধ্যে টানপোড়েনের বিষয়টি এখন ওপেন সিক্রেট। এরই মধ্যে সংযমের মাস রমজানকে কেন্দ্র করে দূরত্ব কিছু কমতে শুরু করেছে। ইফতার উপলক্ষে একসাথে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুধু ইফতার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, এসব আয়োজনে এক টেবিলে বসে চলছে রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা। সৌহার্দ্যপূর্ণ এই সম্পর্ক সবসময় চলমান থাকবে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এক এক দলের ইফতার মাহফিলে যাচ্ছে, সেখানে শুভেচ্ছা বিনিময় হচ্ছে। আসলে ওখানে আনুষ্ঠানিকভাবে যতটুকু না হচ্ছে, অনানুষ্ঠানিকভাবেই মূলত ওখানে মূল কাজটা হয়, কথা হয়, আলাপ হয়, যেগুলো মিডিয়াতে আসে না। আমি খুব ইম্পর্টেন্ট আলোচনাও সেখানে হতে দেখেছি। যেমন ধরেন, সেখানে এটাও আলোচনা হয় যে আসলে আমরা যাই বলি, দেশটা তো আমাদের, মানে এভাবে কথা বলেন ওনারা। ব্যক্তিগত সৌহার্দ্য এটা রাখা খুবই জরুরি, যা আমাদের রাজনীতিতে অনেক দিন ধরে ছিল না। তা আমরা আশা করব যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা নতুন ধারার জায়গায় যেতে চাচ্ছি, যেটা অনেক দিন ধরে সংকটে ছিল, যে আমাদের রাজনীতির এই সৌহার্দ্যর জায়গাটা থাকবে কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে। একটা জায়গায় তো এক জায়গায় সবাই আমরা দেশের জন্যই রাজনীতি করি, তো আমাদের মধ্যে যোগাযোগটা থাকবে না কেন? থাকা উচিত। কিন্তু আওয়ামী লীগ এই জিনিসটা নষ্ট করে দিয়েছে। এখন যদি আবার সেই সব পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে সেই রিলেশনগুলো যদি রিএস্টাবলিশ হয়, সেটা তো আমরা ওয়েলকাম করি। শুধু পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করতে একসাথে ইফতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। যদি রাজনীতিতে দুর্বৃত্তায়নের ধারা না থাকে, রাজনীতি যদি ব্যক্তি বা গোষ্ঠীর লাভালাভ না থাকে, জনগণের কল্যাণকর ধারা থাকে, তাহলে এই যে ব্যক্তিগত রেষারেষি দেখবেন দূর হয়ে যাবে এবং পারস্পরিক সৌহার্দ্যটা আমরা আরও বাড়িয়ে নেওয়ার দিকে যেতে পারবো। আমরা তো প্রত্যাশা করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রাজনীতি থাকবে এবং ততদিন পার্টিগুলোর মধ্যে সুসম্পর্ক থাকুক। মতপার্থক্য, মতদ্বৈততা, এটা গণতন্ত্রের সৌন্দর্য এবং রাজনৈতিক পার্টিগুলো এই মতগুলো তুলে ধরেন বলেই তো জনগণ সচেতন হন। আমার তো মনে হয় যে এখন যে পরিস্থিতিটা আছে, ইফতার মাহফিলের এই সংস্কৃতির মধ্য দিয়ে রমাদানের যে ধাপটা আমরা অতিক্রম করছি এবং রাজনৈতিক যে কিছুটা সংকট বা মতবিরোধের যে কথা আমরা বলে থাকি, সেই জায়গাটা অনেকাংশে সেটা কমে আসবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মহানগরীর প্রোগ্রামে ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবছর ট্রেনের টিকিট পাওয়া যাবে শতভাগ অনলাইনে। সকাল 8টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যায় এবং দুপুর 2টা থেকে বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আপনজনদের সাথে পবিত্র ঈদ উল ফিতর উপভোগের লক্ষ্যে ঘরমুখী মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট ছেড়েছে বাংলাদেশ রেলওয়ে। গেলবারের মতো এবারও শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। শুরুর দিনে 15,000 টিকিটের জন্য 2 ঘন্টায় 20 লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছে। আর ঈদের আগে আজ থেকে বিক্রি হচ্ছে 24 মার্চের আন্তনগর ট্রেনের টিকিট। 25 মার্চের টিকিট বিক্রি করা হবে 15 মার্চ, 26 মার্চের টিকিট বিক্রি করা হবে 16 মার্চ, 27 মার্চের টিকিট বিক্রি করা হবে 17 মার্চ, 28 মার্চের টিকিট বিক্রি হবে 18 মার্চ, 29 মার্চের টিকিট বিক্রি করা হবে 19 মার্চ এবং 30 মার্চের টিকিট বিক্রি করা হবে 20 মার্চ। চাঁদ দেখার উপর ভিত্তি করে 31 মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এছাড়াও যাত্রী সাধারণের অনুরোধে 25% স্টার্টিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে 4টি আসন সংগ্রহ করতে পারবেন। অনলাইনে তো আমরা প্রায় সময় অনলাইনে টিকিট কাটার চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা গেছে অনলাইনে টিকিট আমরা পাই না। মানে এটা খুব ভোগান্তির শিকার হই আমরা। দেখা গেছে আপনার 4 দিন আগে 3 দিন আগে সব টিকিট শেষ। একত্রে অনেক মানুষ হচ্ছে যখন সার্ভারে কাজ করে, সেক্ষেত্রে হচ্ছে ধরেন হচ্ছে যে আমি ক্লিক করলেও সেক্ষেত্রে হচ্ছে ঢোকা যাচ্ছে না, ঢোকার পরে হচ্ছে অনেক সময় আগেই শেষ হয়ে যাচ্ছে। 5 মিনিটের মধ্যে মনে করেন যে আমরা লোডিং করতে গেলে দেখা যাচ্ছে কি আমরা একটা টিকিট বুক করলাম,
পরবর্তীতে দেখা যাচ্ছে লোডিং হচ্ছে এর মধ্যে দেখি যে ওই টিকিটটা বুক হয়ে যাচ্ছে। টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় রোধে রেল স্টেশনে থাকবে পর্যবেক্ষক দল। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবার 43টি ট্রেনে 33,257টি আসনে ট্রেনের সিট এবং 25টি ট্রেনের মাধ্যমে প্রতিদিন যাতায়াত করবে। বিশেষ ট্রেন থাকছে 5 জোড়া বলে জানান কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সাদাত হোসেন। আমাদের আন্তনগর ট্রেন ঢাকা থেকে প্রতিদিন 43 সারা বাংলাদেশে 43টা আন্তনগর ট্রেন ছেড়ে যায়। তো 43টা আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257টা আসন থাকে এবং সেই আসন বিক্রি করা হয়। এখন সেই ঈদ যাত্রাও আমরা সেই আসনগুলো বিক্রি করব এবং আমরা এর সাথে এক্সট্রা বগি পাওয়া সাপেক্ষে আমরা এক্সট্রা বগি সংযোজনের মাধ্যমে আরও কিছু বাড়তি টিকিট বিক্রি করার সর্বাত্মক চেষ্টা করতেছি। টিকিট বিক্রির অধ্যায় থেকে পিছিয়ে নেই বাসও। প্রথম দিকে বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে যাচ্ছে অনলাইনে, যাতে করে ভোগান্তি কমে ইট পাথরের নগরী ছেড়ে যাওয়া ঘরমুখ মানুষজনের। জি, আজকে থেকে আমাদের টিকিট দেওয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে পুরোপুরি টিকিট দেওয়া হবে ইনশাল্লাহ। বিগত দিনে রেলের টিকিটের জন্য ঈদের আগে জনাকীর্ণ থাকতো এই কমলাপুর রেল স্টেশন। দীর্ঘ লাইনের সারি বলে দিত নারী টানে বাড়ি ছুটতে হবে। কিন্তু এবারে চিত্র পুরোটাই উল্টো, কারণ অনলাইনে শতভাগ টিকিট কার্যক্রম ব্যবস্থাপনা করায় মাত্র 2 ঘন্টায় 85% টিকিট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে এভাবে যদি চলতে থাকে তাহলে তারা যেমন বাইরে যেতে পারবে না, তেমন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদারত আহ্বান জানিয়েছেন যাতে করে অনলাইনে টিকিট কার্যক্রম আরও বর্ধিত করা হয় এবং বাড়ানো হয়। কমলাপুর রেল স্টেশন থেকে আবু সাদফু, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে জমে উঠতে শুরু করেছে রাজধানীর উত্তরার বিপণী বিতানগুলো। অনেকেই আগেভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকে ঘুরে ঘুরে যাচাই করছেন বাজার। তবে আশানুরূপ ভিড় না থাকলেও দোকানীদের আশার সামনে বাড়বে ক্রেতা সমাগম। শাহজালাল জুয়েলকে সাথে নিয়ে ইলিয়াস মাতবরের রিপোর্ট। ঈদ উপলক্ষে জমে উঠেছে রাজধানীর উত্তরার শপিং মলগুলো। ফুটপাতের দোকানেও ক্রেতাদের কমতি নেই। কেউ কেউ এসেছেন বাজার যাচাই করতে, কেউ বা এসেছেন এবারের ঈদ কালেকশনের সমাহার দেখতে। গরমের কারণে এবারের ঈদ সুতি এবং হালকা রঙের কাপড়ের দিকে ঝুঁকছেন ক্রেতারা। সাধ্যের মধ্যে ঈদের পোশাক কিনতে ফুটপাতের দোকানই অনেকের ভরসা। যত ঈদ ঘনিয়ে আসবে ফুটপাতের দোকানে ততই ভিড় বাড়বে বলছেন ব্যবসায়ীরা। বর্তমানে এরকম বেচা কিনা শুরু হয় না, কিন্তু এটা শুরু হয় আপনার পুরনো রোজা থেকে। 10-15 দিন এটা হচ্ছে আমাদের এক্সট্রা একটা বেচা কিনা। এখনো ঈদের বাজার ভালোভাবে জমে না উঠলেও 15 রোজার পরে এবং ছুটির দিনগুলোতে ব্যবসা জমে উঠবে বলে প্রত্যাশা দোকানীদের। তুলনা থেকে দামের প্রাইসটা একটু বেশি, কারণ হচ্ছে দেশের সব জিনিসের প্রাইসটা একটু বেশি হচ্ছে। তারপর যে ফেব্রিক্স কোয়ালিটিটা আছে এটা হচ্ছে এক্সপেন্সিভ। ঈদের দিন যতই ঘনিয়ে আসবে ততই নতুন নতুন কালেকশন এবং ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন বিক্রেতারা। আপনি জানেন যে বাংলাদেশে এখন স্বাভাবিক বাজার মূল্য বিরাজ করছে, আমরা ক্রেতাদেরকেও স্বাভাবিক বাজার মূল্য দিব আর কি ইনশাল্লাহ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে অলস পড়ে আছে আধুনিক 250 শয্যা জেলা হাসপাতালের আইসিইউ। সেবা চালু না হওয়ায় নষ্ট হচ্ছে কর্মক্ষমতাও। উল্টো আইসিইউ সেবা না পাওয়ায় মুমূর্ষু রোগীদের পাঠানো হয় ফরিদপুর কিংবা ঢাকা মেডিকেলে। এতে খরচের সাথে বাড়ছে ভোগান্তি, ক্ষুব্ধ রোগী, স্বজন ও এলাকাবাসী। স্বাস্থ্য বিভাগ বলছে জনবল ঘাটতি থাকায় চালু করা যাচ্ছে না এই আইসিইউ এর সেবা। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মাদারীপুর পৌরসভার সৈয়দর বালি মৌজায় দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন 7 তলা বিশিষ্ট 250 শয্যার আধুনিক জেলা হাসপাতাল। রোগীদের সুবিধার্থে 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালে 3 কোটি টাকার আইসিইউ সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। 2023 সালের নভেম্বর মাসে উদ্বোধন হলেও আইসিইউর সেবা মিলছে না এখনও। সারিবদ্ধভাবে যন্ত্রপাতি সাজানো থাকলেও 24 ঘন্টায় বন্ধ থাকে হাসপাতালের 7ম তলার এই রুমটি। ফলে সেবা নিতে আসা অধিকাংশ মুমূর্ষু রোগী ও তাদের স্বজনরা পড়েন চরম বিপাকে। যে আইসিইউ বেডটা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক, যাতে আমাদের মতো গরিব দুঃখী যারা আছে দুর্ভাগ্য তারা যাতে সঠিক চিকিৎসা পেতে পারে। রোগী নিয়ে অনেক দূর দূরান্তে যাইতে হয়, এটা সরকারের কাছে আবেদন যেন আইসিটা শীঘ্র চালু হয়ে যায়। আইসিইউর পেশেন্টগুলি এখানে আসে কিন্তু তারা ভোগ করতে পারে না, আর এই পেশেন্ট যখন ঢাকা নেয় ঢাকা পথেই তারা মারা যায়। এই জন্য স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন রোগী, স্বজন ও সচেতন মহল। এখানে কোনো কিছু বলতে হলে আইসিইউ রোগের নাম আসতে গেলে চলে যেতে হয় ফরিদপুর কিংবা ঢাকায়, যেটা আমাদের মাদারীপুরের জন্য একটি দুর্ভাগ্য। সরকারের এই যে টাকা খরচ করেছে মানব যে স্বাস্থ্য সেবার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আইসিইউ, সেই সুবিধাটা পাক,
এটা আমরা চাচ্ছি। শিগগিরই আইসিইউর সেবা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। জনবলের বিষয় হচ্ছে যে সরকারও অবগত ছিলেন এবং আমরাও আমাদের পক্ষ থেকে চিঠি দিয়েছি। এর পরবর্তী সময়ে আরও 2-3 বার চিঠি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশা করি যে খুব শীঘ্রই এটার ব্যবস্থা নেবেন। মাদারীপুরের 250 শয্যা জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের 267 পদের মধ্যে 102টি পদ খালি রয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিকের জানাজা আজ জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। অধ্যাপক আরিফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আরিফিন সিদ্দিককে 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2017 সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। 2020 সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি। তাকে আল্লাহ বেহেশতের উচ্চ মাকামে স্থান দেবেন এই দোয়া করি অত্যন্ত আন্তরিকভাবে। তিনি একজন অত্যন্ত বিনয়ী সজ্জন মানুষ ছিলেন। সহকর্মী হিসাবে আমরা দোয়া করি যেন আল্লাহ তার মানবিক দোষ ত্রুটি ক্ষমা করে দিন এবং তাকে উচ্চ মর্যাদায় রাখেন।